পুরনিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। 2020 সালে দক্ষিণ দমদম পুরসভার একই দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ দেন 29 জন। ঠিক এদের মধ্যে মজদুর পদে একই নম্বর পেয়েছিলেন 27 জন চাকরি প্রার্থী। তাদের প্রাপ্ত নাম্বার ছিল 55। মৌখিক পরীক্ষার ফেল করেছিলেন সকলেই। একইভাবে পিয়ন পদে লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন 2 জন। মৌখিক পরীক্ষায় ফেল করেছিলেন তারাও। এদের সকলেরই জয়েনিং অর্ডারে সই করেছিলেন দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়। কি করে সকল পরীক্ষার্থী লেখা পরীক্ষায় একই নম্বর পেয়েছিলেন? মৌখিক পরীক্ষায় 29 জন কি করে শূন্য পেলেন? তারপরও তাদের জয়েনিং অর্ডারে কেন সই করেছিলেন তৎকালীন চেয়ারম্যান পাঁচু রায়? চার্জশিটে প্রশ্ন সিবিআই। 16টি পুরসভার নিয়োগ পরীক্ষার জন্য কোনো এক্সপার্ট নিয়োগ করেনি অয়নশীল। তার 3 কর্মীকে নিয়ে নিজেই প্রশ্নপত্র তৈরি করতেছে। উত্তরও মিলিয়ে দেখা হতো না। চার্জশিটে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সি। পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআইয়ের চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য। 2020 সালের দক্ষিণ দমদম পুরসভায় একই দিনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে যোগ দেন 29 জন। পাট্টা মিললেও জমি মেলেনি। ক্ষুব্ধ বাঁকুড়ার বেলিয়াতোড়ের ভূমিহীনরা। জমি না মিললে নথি ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন তারা। ভূমিহীনদের দাবি, হয় সরকার জমি দিক, না হয় পাট্টা নথি ফিরিয়ে নিক। 2013 থেকে 16 সালে বাঁকুড়ার বেলিয়াতোড়ের মোট 18 জন ভূমিহীনের হাতে জমির পাট্টা তুলে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাট্টার নথিতে স্পষ্ট উল্লেখ মৌজার নাম, জেএল নাম্বার, খতিয়ান, দাগ নাম্বার এবং জমির পরিমাণ। অভিযোগ, পাট্টার নথিতে যে জমির উল্লেখ সেই জমি আগে থেকেই দখল হয়ে রয়েছে, তাই জমি হাতে পাননি পাট্টা প্রাপকরা। জমি জানি না, একটা জমি দেখানো হয়েছিল। হ্যাঁ, দুবার দেখানো হয়েছিল। দুবার জায়গাতে আমরা যাই না। ওখানেও দেখানো হয়েছিল, আমরা বেড়ে দিয়েছিলাম, সেখানেও আমাদের বেড়ে ভেঙে দেওয়া হয়েছে। তারপর আমরা আবার যে থানাতে বললাম, বড়জোড়া বিএলওর কাছে গেলাম, সে আবার এলো, আবার এসে আবার একটা জায়গা দেখালো, সেটাও আমরা জায়গা আবার দখল করে দিল, পিলার ভেঙে ফেলে দিয়েছি আমরা। তারপরেও গেছি, তারপরেও কিছু হয়। ঘটনায় শাসক দল তৃণমূলকে একহাত নিয়েছে বিজেপি, আর অন্যদিকে তৃণমূলের দাবি বিষয়টি তারা জানতই না। মমতা ব্যানার্জি ভুড়ি ভুড়ি প্রতিশ্রুতি দেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। মনে রাখবেন, পাট্টার যারা প্রাপক অরিজিনাল, তাদের যদি জমি দখল হয়েছে, সেই জমি পুনরুদ্ধারের জন্য ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে আন্দোলন করবে। আমি দেখিনি জিনিসটা কি বটে আর কি না বটে। ল্যান্ড ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলি, বিডিওর সঙ্গে কথা বলি, আইসির সাথে কথা বলি, উচির সাথে কথা বলি। একটু টাইম তো চাই। যে মুখ্যমন্ত্রী, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাট্টা বিলি করেছেন ভূমিহীনদের মধ্য থেকে, তারা জায়গাটা পাবে না কেন? কে বাস করছে? কোন শক্তি এখানে মদত দিচ্ছে? আমি একটু ইনকোয়ারি করি, ইনকোয়ারি করে নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাগজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। আরিয়াদহের ত্রাস, জয়ন্ত সিং এর হোয়াইট হাউসে নোটিশ দিল কামারহাটির পুরসভা। বেআইনিভাবে বাড়ি করায় নোটিশ। জয়ন্ত সিং যে জায়গায় বাড়ি তৈরি করেছেন সেই জায়গাটি দিলীপ মুখার্জি। দিলীপ মুখার্জিকে তলব করল কামারহাটি পুরসভা। দিলীপ মুখার্জির নামে নথিবদ্ধ জায়গায় জয়ন্তের বিলাসবহুল বাড়িটি তৈরি হয়েছে। এ তো দেখছি গভীর জলের মাছ। সোনারপুরের শাহজাহানের কথাই বলছি, মানে জামাল উদ্দিন সর্দার, যার বিরুদ্ধে সালিশি বসিয়ে মহিলাদের উপর অকথ্য নির্যাতন চালানোর অভিযোগ। সেই অত্যাচারী জামালের কীর্তি একেবারে বাঁধিয়ে রাখবার মতো। সে কিন্তু কুলতলির সাদ্দামের থেকে কোনো অংশে কম নয়। সাদ্দামের বাড়িতে মিলেছে কংক্রিটের সুড়ঙ্গ, আর জামালের বাড়িতে ভূগর্ভস্থ চেম্বার, বিশাল জলের ট্যাঙ্ক। বিশাল জলের ট্যাঙ্ক এই নির্মাণের পিছনে কারণটা ঠিক কি? সাদ্দামের বাড়ির সুড়ঙ্গের মতোই জামালের জলের ট্যাঙ্ক নিয়েও কিন্তু বাড়ছে রহস্য। দক্ষিণ শহরতলির সোনারপুরের জামাল উদ্দিন সর্দার। নানা কুকীর্তির কারণে এলাকার ত্রাস হয়ে উঠেছিল জামাল। প্রমোটিং, জমি কারবারের দৌলতে ফুলে ফেঁপে উঠেছিল তার সাম্রাজ্য। অভিযোগ ওঠে, শাসক দলের কিছু নেতার মদতে এলাকায় দাপিয়ে বেড়াতো জামাল ও তার দলবল। এলাকার এত বড় মাতব্বর যে সালিশি বসিয়ে মহিলাদের উপর নির্যাতনও চালাতো। মহিলাকে শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগকে কেন্দ্র করে
উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। 19শে জুলাই পুলিশের জালে ধরা পড়ে জামাল। গ্রেপ্তারের 7 দিন পর শুক্রবার ভোরে জামালকে সঙ্গে নিয়ে তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ, আর সেখানেই মিলল বিশাল জলের ট্যাঙ্ক। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ এবং সোনারপুরে জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে। জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক। বাড়ি থেকে নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসে? ওটা ওই পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ এগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছে? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন নির্যাতিতা মহিলা। ওর ঘরে বেআইনি অস্ত্র ছিল, নেপালা ছিল, বন্দুক ছিল, যেসব দিয়ে মানে আমাদের ভয় দেখাতো, সেসব ওর ঘরে তো কোনো কিছু সার্চ করা হয়নি। বড়বাবু হচ্ছে কারে বললো সার্চ করবো, একটা কোড অর্ডার নিতে কতদিন সময় লাগে, সেই 16 তারিখ থেকে আর এই 26 তারিখ হয়ে গেল, সবে আজকের এসে বলছে ঘরে কিছু নেই। তার মানে পুলিশ ওর সহযোগিতা করে মাল জল সব বার করে দিয়েছে। বছরের পর বছর সোনারপুরে অসামাজিক কাজকর্মের পাশাপাশি খুনের অভিযোগও রয়েছে জামালের বিরুদ্ধে। কেন বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিল জামাল? বিরাট ট্যাঙ্কের পিছনে কোন রহস্য? এত বড় জলাধার কোন কাজে লাগতো জামালের? এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালের, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির যে ডিবিআর, সেই ডিবিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে সেটাই এখন দেখার। গত শুক্রবার গ্রেপ্তার হয়েছিল জামাল, তাহলে এতদিন পর কেন জামালকে নিয়ে তল্লাশিতে নামল পুলিশ? এদিন জামালের বাড়িতে দেখা মিলল না বিরল প্রজাতির কচ্ছপের। তার প্রাসাদ সম বাড়ির সুইমিং পুল থেকে কচ্ছপ উদ্ধার করতে তৎপর হয়েছিল বন দপ্তর। বেশি রাতে বনকর্মীরা পৌঁছানোর পর দেখা যায় বাড়িতে তালা মারা। পরপর 2 দিন কচ্ছপ উদ্ধার করতে গিয়ে খালি হাতেই ফিরতে হয়েছে বন বিভাগকে। তাহলে কোথায় গেল কচ্ছপ? রাতের অন্ধকারে কি সরিয়ে দেওয়া হয়েছে? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস ও সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আরও একটি গুরুত্বপূর্ণ খবর, পুলিশের নির্দিষ্ট পদ সংরক্ষিত থাকবে অগ্নিবীরদের জন্য। অগ্নিবীরদের নিয়ে বড় ঘোষণা উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশ সরকারের। আগেই অগ্নিবীরদের জন্য 10% সংরক্ষণ ঘোষণা করেছিল হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী বেআইনিভাবে জমি দখল নিয়ে যতই হুঁশিয়ারি দিন না কেন, সেই কথা মনে হয় দলের কিছু নেতার কানে পৌঁছায়নি। তা না হলে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ সরব কৃষকরা। আর এখানেও জুড়ে গেল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুর। কেশপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত। বিধানসভা, পঞ্চায়েত থেকে লোকসভা ভোটে বারবার তৃণমূলের গোষ্ঠী কাজিয়া প্রকাশ্যে এসেছে। আবার ফিরে এসেছে সেই পুরনো ছবি। কেশপুরের জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের বাগপাতা গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উদ্যোগে জমি দখলের অভিযোগ উঠল, যা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মনোরঞ্জন খাঁর নেতৃত্বে প্রায় 15 থেকে 20 বিঘা জমিতে চাষ করতে দেওয়া হয়নি স্থানীয় চাষিদের। পাশাপাশি প্রায় 2 বিঘার বেশি জমিতে জমির মালিককে চাষ করতে দেওয়া হয়নি। সেখানে চাষ করছে মনোরঞ্জন খাঁর নেতৃত্বে কিছু দুষ্কৃতী। 2 দিন আগে লাঠিসোঁটা নিয়ে জমি দখল করে ওই তৃণমূল নেতৃত্ব। তৃণমূল ব্লক সহসভাপতি বিশ্বজিৎ বরদুলের অনুগামী বলে পরিচিত মনোরঞ্জন খাঁ। যাদের জমি দখল করা হয়েছে তারা ব্লক সভাপতি প্রদ্যুৎ পাজার অনুগামী বলে পরিচিত। তৃণমূলের পঞ্চায়েত মনোরঞ্জন খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লোক রাতারাতি আমাদের জমি দখল করে নিয়েছে। আমরা থানার দ্বারস্থ হলে থানা বলে আমরা কিছু করতে পারবো নি,
সেই জন্য আমরা আজ মেদিনীপুর আদালতে এসেছি। কোনো কাজ চর্চা কোনো দিন কিছু নেই, খালি লোকের কী করে লোকের ক্ষতি করা যাবে, কী করে লোকের সম্পত্তি নিয়ে যাবে, কী করে মানুষের টাকা লুট করা যাবে, কী করে লক্ষ লক্ষ টাকা তছনছ করে দিয়ে দেশের পুরা। কৃষকদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে পঞ্চায়েত। হ্যাঁ, তাদের রেকর্ড আছে, আমার কাছে আছে। তো তারা আইনত যা পদক্ষেপ করার সেটা করুক, তাতে করে আমার পঞ্চায়েত প্রধান হিসেবে যেটুকু সহযোগিতা করা দরকার আমি করব। কিন্তু রাতের অন্ধকারে কেউ বা কারা জমিটা কিন্তু চাষ করেছে এটুকু কনফার্ম আমার কাছে খবর আছে। চাষি তাদের রুজিরুটি, তাই রুজিরুটির টানেই আদালতে দ্বারস্থ হয়েছেন কৃষকরা। তারা জমিতে চাষের অধিকার ফিরে পেতে চান। পশ্চিম মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সপ্তাহান্তে শিয়ালদা ডিভিশনে ফের ভোগান্তি। নৈহাটি গরিফা এবং নৈহাটি ব্যান্ডেলের আপ লাইনে কাজ, পরিষেবা বন্ধ থাকবে জানিয়েছে পূর্ব রেল। আজ ও আগামীকাল যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে।